নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মেষ রাশি অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে। এই নক্ষত্রের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, এই নক্ষত্রের মানুষরা কেমন হয়, এদের ব্যক্তিত্ব, তারপর ব্যবসা, আয়ু, সমস্ত কিছু বলবো। এই নক্ষত্র এক অদ্ভুত, শক্তিশালী, চমৎকারী নক্ষত্র। এই নক্ষত্রের মানুষরা সত্যিই গুণবান, সৌভাগ্যবান এবং ঐশ্বর্যবান। ঐশ্বর্য জ্ঞানের দিক থেকে, ভাগ্যবান নামের দিক থেকে, যশস্বী হয়, কৃতি। এদের ফেম ফরচুন সঙ্গে সঙ্গে ঘোরে, সঙ্গে থাকে। এই নক্ষত্রের মানুষরা সত্যি দৈব গুণ সম্পন্ন। তার পিছনে অনেক কারণ আছে। কেন বললাম? শুধু এই কথাটাই বলতে গিয়ে আমি একটি কাহিনীর উল্লেখ করব। সেটা বলার আগে ছোট্ট করে বলে রাখি এই নক্ষত্র সম্বন্ধে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু বলে রাখি। প্রথমেই বলে রাখি এই নক্ষত্র অশ্বিনী। এই অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে, মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি, আর কালপুরুষের প্রথম রাশির প্রথম নক্ষত্র হলো অশ্বিনী নক্ষত্র। আর অশ্বিনী নক্ষত্রের মহাকাশে এর মানে স্থিতিকাল বা স্থায়িত্ব কতটুকু সেটা আগে জেনে রাখি। 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট এই পর্যন্ত মহাকাশে এর বিস্তার, মানে এই নক্ষত্রের বিস্তার। তার মানে মহাকাশে যদি আমরা 0 ডিগ্রি থেকে শুরু করি, তাহলে 0 থেকে শুরু করে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত যদি আমরা যাই, তাহলে দেখব ওই নক্ষত্রের নাম অশ্বিনী নক্ষত্র। এই হলো এই নক্ষত্রের পরিচয়, প্রথম পরিচয়। তারপর বলবো এই নক্ষত্রের দেবতাকে। এই নক্ষত্রের দেবতা হলো সূর্যপুত্র অশ্বিনী কুমার দ্বয়। এই নক্ষত্রের অধিপতি গ্রহকে কেতু, যা আরেকটি রহস্যময় গ্রহ এবং যাকে আমরা দেবগুরু বৃহস্পতির চেলা বা শিষ্য বলি। সে নিজেও একটা রহস্যময় গ্রহ কেতু। এই নক্ষত্রের পুরুষার্থ কি? ধর্ম। পুরুষার্থ 4টে আছে, আমরা জানি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তাহলে এই নক্ষত্র ধর্মকে রিপ্রেজেন্ট করে। তার মানে এই নক্ষত্রের মানুষের, এই নক্ষত্রের জন্ম নেওয়া সমস্ত মানুষের উচিত হবে ধর্ম নামে যে পুরুষার্থটি আছে সেই ধর্মকে ফলো করা। এবং ধর্মের পথে থাকলেই এই মানুষেরা দৈব গুণ সম্পন্ন হবে না, শুধু দেবত্বে উন্নীত হবে। জীবনের কোনো না কোনো সময়ে দেবত্বে উন্নীত হবে, এটা নিশ্চিতভাবে মনে রেখো। এটা নিশ্চিত একটা সত্য কথা। এই নক্ষত্রের প্রতীক ঘোড়ার মুখ। ঘোড়া বা অশ্বের সঙ্গে এই নক্ষত্রের মানে গভীর সম্পর্ক আছে। এই সম্পর্কের কথা বলতে গিয়েই আমি এই পৌরাণিক কাহিনীর কথা একটু পরে বলবো। তার আগে এই যে বললাম, এটা এই নক্ষত্রের বৈশিষ্ট্যগুলো বলে রাখি, সেটা আমি বলার পরে এটা বলবো। কারণ এই নক্ষত্রের জন্মের পিছনে যে কারণটা, সেটা না জানলে এই নক্ষত্রের আসল বৈশিষ্ট্য বা এই নক্ষত্রের জন্ম নেওয়ার উদ্দেশ্যটা জানা যাবে না। অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের জন্ম, মানব দেহ আমরা কেন ধারণ করেছি, কেন এই ধরাধামে আমাদের আসতে হয়েছে, কেন আমাদের জন্ম হয়েছে, এটা যদি আমরা না জানি তাহলে আমাদের জীবনই সার্থক হবে না। আমরা ভুল পথে চালিত হব, ভুল লক্ষ্যে এগোবো এবং জীবনকে আমরা ব্যর্থতায় পরিণত করব। তাই আমাদের উদ্দেশ্য, জন্ম নেবার উদ্দেশ্য এবং আমাদের এই পৃথিবীতে কি কর্ম আমাদের করলে আমাদের জীবন সার্থক হবে সেটা জানাটা খুব জরুরি। এবং এই কাজটা আমাদের নক্ষত্রকে ধরে করতে হয় এবং সেক্ষেত্রে নক্ষত্র আমাদের সাহায্য করে। এই যে দরকারি কাজটা, অর্থাৎ আমাদের জীবনের উদ্দেশ্য কোনটা সেটা বোঝাটা আমাদের খুব দরকার এবং এই দরকারি কাজটা করতে সাহায্য করে আমাদের এই নক্ষত্র। যাই হোক, পরবর্তীতে যাব। এই নক্ষত্র মানে অশ্বিনী নক্ষত্রের লিঙ্গ হলো পুরুষ, ঋষি হলো মারীচি, সাধ কষা। এই নক্ষত্রের দিক দক্ষিণ দিক। দক্ষিণ দিকের সঙ্গে একটি ব্যাপার আছে। প্রথমত নক্ষত্র এবং রাশি হলো মেষ রাশি। এই মেষ রাশি অধিপতি মঙ্গল এবং মঙ্গলের যে দেবতা তিনি হলেন কার্তিক, ভগবান কার্তিক। তার দিকই হলো দক্ষিণ দিক। তিনি দক্ষিণ দিকে গিয়ে জীবনে সাকসেসফুল হয়েছেন। তাই মেষ রাশির ম্যাক্সিমাম মানুষেরা, বিশেষ করে অশ্বিনী নক্ষত্রের মানুষেরা
দক্ষিণ দিকে গেলে বা দক্ষিণ দিকে কর্ম বা পেশাকে অবলম্বন করলে তারা বেশি জীবনে সাকসেসফুল হয়। এটা মনে রাখতে হবে খুব, মানে কর্ম কোন দিকে করব আর কেমন ধরনের কর্ম হবে সেটা আমাদের যদি আমরা জানতে পারি তাহলে আমরা কর্মজগতে সফল হব। তাই এই দিকটা মনে রাখা দরকার। অর্থাৎ জন্মস্থান থেকে যদি আমরা দক্ষিণ দিকে যাই, যদি মানে জাতকের বা জাতিকার জন্ম হয়, জন্ম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, তাহলে তার কর্ম যদি দক্ষিণ দিকে হয় তাহলে সে জীবনে বেশি সাকসেসফুল হবে এবং সে ওই যে বললাম সৌভাগ্যবান ঐশ্বর্যবান হবে, এটা নিশ্চিত। তো এই নক্ষত্রের বাত পিত্ত কফ এই তিন যে উপাদান আছে, এই তিন তত্ত্ব, এই তিন তত্ত্বের মধ্যে বাত প্রধান মানে বায়ু প্রধান একটি নক্ষত্র। এই বৃক্ষ মানে এই নক্ষত্রের বৃক্ষ আছে, বৃক্ষটা হলো বৃক্ষ কয়েকটি আছে, একটি নয়। প্রথম হচ্ছে কলা, আখ ও তারপরে সর্বপ্রধান যেটা হলো সেটা হলো আমলকি। ঠিক আছে, আমলকি কথা বলতে গিয়ে বলবো, আমলকি বৃক্ষটি হলো পঞ্চবটের একটি, পঞ্চবট মানে পাঁচটা বটের যে পাঁচটি বট আছে, 5 প্রকার বট আছে, তো বট গাছ আছে, তার মধ্যে একটি হলো আমাদের এই আমলকি বৃক্ষ। তো আমলকি বৃক্ষ এই যে বৃক্ষটার যে ফল আমলকি বা আমলা, সেটা স্বাদে কেমন কষা বা কটু স্বাদ, কিন্তু এর ঔষধি গুণ কেমন অমৃত তুল্য, অমৃতের সমান। এর পিছনে কারণ আছে, তো আমি এর কারণগুলো একটু একটু করে পরে পরে ব্যাখ্যা করছি, এই ভিডিওতেই ব্যাখ্যা করব। তো সময় লাগবে, অনেক কিছু বলতে হবে, আর অনেক কিছুর সঙ্গে সমস্ত কিছুই সম্পর্ক তার সঙ্গে জড়িয়ে আছে, এবং সেই সমস্ত কিছু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে পারবো এবং আমাদের কর্মক্ষেত্রে এই ধরাধামে আমরা সফল হব এবং সফল মানুষ হিসাবে সবার সামনে নিজেকে তুলে ধরতে পারবো। আমার চরিত্র, স্বভাব, আমার জীবনের উদ্দেশ্য যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে জীবনে সফল হওয়ার চান্সটা খুব বেড়ে যায়। তাই আমাদের এগুলো জানা খুব দরকার। বটবৃক্ষ কি করে, বা আমলকি একটা বটবৃক্ষের একজন বা একটি বৃক্ষ বলেছি, তাহলে বটবৃক্ষের কাজ কি? বটবৃক্ষ মানে একদম তার মূল যেটা যে শিকড়কে শক্ত করে, গভীরে মানে মাটির গভীরে গিয়ে তার শিকড়টাকে মজবুত করে এবং গভীরে তাকে বিস্তার করে, মাটির গভীরে যায়, ওখান থেকে রস তুলে আনে, প্রাণ রস বা জীবন রস, সেটাকে তুলে এনে বৃক্ষকে আরো বড় করে এবং সবার জন্য সেবার কাজে লাগায়, মানে অপরকে ছায়া দান করে, জগতের কল্যাণ করে। তো এই রকমই একটি নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, যে নক্ষত্রে জন্মালে মনে রাখবে জগতের কল্যাণ করা তোমাদের কাজ। তোমাদের মধ্যে যোদ্ধার শক্তি আছে, অশ্বের গতি আছে, রবির শক্তি আছে। তাহলে এই শক্তি আর গতি যাদের জীবনের মূল মন্ত্র বা যাদের জীবনের অঙ্গ, সেই গতি আর শক্তি নিয়ে জীবনের পথে এগিয়ে যাওয়াটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজের জীবন দিয়ে অনুভব করতে পারো। এই বৃক্ষ মানে এই যে বটবৃক্ষের কথা বলতে গেলাম, এই রকমই আমাদের জীবনটা হতে হবে। তার মানে আমরা কি করব, মানে আমাদের মূলকে, আমাদের শিকড়কে মাটির গভীরে নিয়ে যাব, অর্থাৎ আমরা মজবুত হব। কীরকম ভাবে? আমাদের শিকড় যেটা হয়, শিকড় মানে কি? আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান, আমাদের সংস্কার, এই সমস্ত কিছু হবে খুব মজবুত। এই শিক্ষা ও জ্ঞান লাভ করে আমরা জগতের কল্যাণ করব। তাই তো এই নক্ষত্রের মানুষেরা বেশিরভাগ হয় চিকিৎসক, বৈদ্য, হিলিং পাওয়ার এদের মধ্যে খুব বেশি থাকে। ঘোড়া যেমন শুনতে পারে, মানে এদের প্রতীক যেহেতু ঘোড়ার মুখ, মানে এই নক্ষত্রের প্রতীক কি হচ্ছে? ঘোড়ার মুখ বলেছি। আর এই ঘোড়ার সঙ্গে এই নক্ষত্রের একটা গভীর সম্পর্ক আছে, সেটা আমি একটু পরে বলছি। তাহলে এগুলো আগে বুঝিয়ে রাখি যে এই যে কথাগুলো বলছি, যেমন দক্ষিণ দিক, বৃক্ষ, তারপর লিঙ্গ, স্বাদ, এদের কথা মানে হলো এই সমস্ত কিছুর সঙ্গে আমাদের এই নক্ষত্রের বৈশিষ্ট্যগুলো, আমাদের এই নক্ষত্রের বৈশিষ্ট্যের সঙ্গে আমাদের জীবনের, আমাদের মনের,
আমাদের স্বভাব চরিত্রের মিল আছে। এই নক্ষত্রের সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের জীবন এবং মনের সঙ্গে জড়িয়ে থাকবে। অর্থাৎ এই নক্ষত্র যেমন হব বা যেমন ঠিক তেমনই আমাদের স্বভাব চরিত্র হবে, আমাদের মনটা তেমন হবে, আমাদের জীবন তেমন হবে। তাই জানা অবশ্যই দরকার যে এই নক্ষত্রের আর কি কি বৈশিষ্ট্য আছে আর কেন আছে। তো আমাদের যেটা বললাম যে আমাদের জীবনের ক্ষেত্রেও সেই রকমই হবে যে মানে আমরা জ্ঞান লাভ করব, আর জ্ঞানকে অমৃতের মতো সবার কাছে ছড়িয়ে দেব, গোটা জগতের কাছে ছড়িয়ে দেব। আমাদের এই জ্ঞান যেন সবার কাছে অমৃত তুল্য হয়ে ওঠে, এটাই নিয়ম, এটাই হয়। যেমন আমলকি স্বাদে কষা, খেতে খারাপ, কিন্তু তার যে ঔষধি গুণ তা যেন অমৃত সমান বা অমৃত তুল্য। এর ঔষধি গুণ মানুষের জীবন দান করতে পারে বা জীবকে জীবন দান করতে পারে। সেই রকমই এই অমৃত তুল্য হয়ে উঠতে হবে আমাদেরকে। আমাদের জীবন দিয়ে আমরা এমনভাবে সেবা করব বা এমনভাবে আমরা সেবা করি যাতে মানুষ ভাবে যে হ্যাঁ, এই মানুষটি আছে মানে আমাদের জীবনে আর কোনো ভয় নেই। এই রকমই চরিত্র ও স্বভাবের মানুষ হয় মেষ রাশি ও শ্রী নক্ষত্রের মানুষেরা। তাই তো এদেরকে বলা হয় দৈব গুণ সম্পন্ন। এদের অন্তর্দৃষ্টি প্রখর, এদের ইনটিউশন পাওয়ার খুব বেশি। এরা আগে থেকে সবকিছু আঁচ করতে পারে। কথাবার্তায় এরা দারুণ চটকদার, আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন। তো এর মানে যেহেতু এদের মানে ইনটিউশন মানে আগে থেকে বুঝে নেবার ক্ষমতা খুব বেশি, ঠিক ঘোড়ার মতো। যেমন ঘোড়া সব আশেপাশের আগে থেকে সবকিছু বুঝতে পারে, ঠিক এরকমই এই নক্ষত্রের মানুষেরাও এরকমই হয়। মানে আগে থেকে সব আঁচ করতে পারে, যে কোনো ঘটনা, যে কোনো অবস্থা আগে থেকে বুঝে নেয়। তো এই যে বুঝে নেবার ক্ষমতা, এই যে অন্তর্দৃষ্টি, এই ক্ষমতাটাকে জগৎ কল্যাণের কাজে যত এরা ব্যবহার করবে, তত জীবনে এরা নিজেও এগিয়ে যাবে, জীবন এগিয়ে যাবে এবং জগতেরও কল্যাণ হবে। এই রকমই একটা এই আমাদের কিছু গুণ, মানে যেইগুলোকে আমি দৈব গুণ বলি, তো সেই গুণ এদের মধ্যে সহজাতভাবে জন্মগতভাবে এদের মধ্যে থাকে। তাই তো এদের গণ ও দেবতারা কি করে, যাই তাদের গুণ আছে না কেন, যাই তাদের শক্তি থাকে না কেন, শক্তি বা গুণ যাই তাদের থাকুক না কেন, সেটা তাদের জন্য কম কাজে লাগায়। তারা সেটা জগৎ কল্যাণে কাজে লাগায়, জগতের জন্য, জগতের কল্যাণের জন্য কাজে লাগায়। তো সেরকমই যেহেতু এই নক্ষত্রের গণ দেব, তাই তাদেরও হয়ে উঠতে হবে দেবতা। অর্থাৎ দেবতাদের মতন সেলফলেস, অর্থাৎ নিজের কথা না ভেবে জগতের কথা আগে ভাবতে হবে, জগৎ কল্যাণের কথা আগে ভাবতে হবে। এটাই এদের জীবনের উদ্দেশ্য। এবং এরা এইরকমই, এটা ন্যাচারাল ব্যাপার, সহজাত ব্যাপার। মানে এদেরকে এটা করতে হয় না, একেবারে এরা জন্মগতভাবেই এইরকম। অর্থাৎ নিজের কথা না ভেবে আগে 5 জনের কথা ভাববে, জগতের কথা ভাববে, তবেই এদের শান্তি। ঠিক আছে। এরা যোদ্ধা কেন? সৃষ্টিশীল কোনো কাজে এদের আগ্রহ বেশি। এরা নিজের মতো করে কোনো কিছু সৃষ্টি করতে পারে, বা যে কোনো ক্রিয়েটিভ কাজে এরা খুব দক্ষ বা এক্সপার্ট। সৃষ্টি করার জন্য এরা এক্সপার্ট, রোবোটিক্স মাইন্ড, তো খুব ক্রিয়েটিভ চিন্তাভাবনা দিয়ে কোনো নতুন কিছু সৃষ্টি করার কথা এরা ভাবে। এবং যখন এরা ভেবে নেয় যে এইটা করব, এই কাজটা করব বা এই সৃষ্টিটা করব, কোনো কিছুর সৃষ্টি, সেটা যা কিছু হতে পারে, তো করেই ছাড়বে। করব বললে করে ছাড়বে, এবং করার জন্য জীবনের সর্বশক্তি প্রয়োগ করবে। একদম ঘোড়া যেমন লক্ষ্যে পৌঁছাবার জন্য শক্তি গতিকে অ্যাপ্লাই করে, প্রয়োগ করে, সেইভাবে এই নক্ষত্রের মানুষেরাও নিজের লক্ষ্যে পৌঁছাবার জন্য আর সৃষ্টি করার জন্য, মানে সৃষ্টিকে বাস্তবে পরিণত করার জন্য, বাস্তবে রূপ দেবার জন্য নিজের গতি, শক্তি, জ্ঞান, বুদ্ধি যা আছে সব প্রয়োগ করে এবং করেই ছাড়ে, সেটাকে সৃষ্টি করেই ছাড়ে। এমনই এই নক্ষত্রের মানুষেরা। এবং এই কাজে যারা বাধা দেবে বা যখনই এরা বাধা পায়, তখন এরা প্রচণ্ড ক্রোধী হয়, তখন এদের রাগকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ে। রাগ কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে পড়ে। এরা ক্রোধী, কিন্তু ক্রোধ সংযমও করতে পারে। যদি জন্মছকে মঙ্গল দুর্বল হয়,
তাহলে কিন্তু ক্রোধটা ধ্বংসাত্মক পর্যায়ে পরিণত হয়, কিন্তু সেটা অন্য ব্যাপার। কিন্তু ক্রোধ আছে, সেটা খুব একটা সহজ, মানে একদম খুব প্রাকৃতিক বিষয়। ক্রোধ কখন এদের হয়, ওই যে বললাম, যদি এরা মনে করে যে জগৎ কল্যাণের জন্য বা আরো 5 জন মানুষের জন্য কোনো কিছু করা দরকার, কোনো কাজ করা দরকার, যখন সেই কাজে তারা বাধা পায় তখন তাদের রাগ হয়। স্বাভাবিক ব্যাপার। কর্মকে ধর্ম মনে করা একটা অদ্ভুত চরিত্র, কাজ পাগল চরিত্র। তারপর এদের যে ন্যাচারাল ব্যাপার যেটা হলো যে যে হিলিং পাওয়ার এদের মধ্যে খুব বেশি। যে কোনো মানুষকে এরা সহজে আরোগ্য দিতে পারে, শান্তি দিতে পারে, শান্তি সুখ দিতে পারে, সৎ পরামর্শ দিতে পারে, জ্ঞান দিতে পারে। জ্ঞান মানে সঠিক জ্ঞান, যেটাকে আমরা অপার্থিব জ্ঞান বলি। তো এরকমই জ্ঞান তারা দিতে পারে। হিলিং পাওয়ার এদের খুব বেশি হওয়ার জন্য যে কোনো মানে এরা হচ্ছে যে কঠিন অবস্থায় তারা এমন পরামর্শ দেবে, খুব সহজে ওই পরামর্শের বা জ্ঞানের মাধ্যমে আমরা কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি খুব সহজেই। রোগ হয়েছে কারোর, তো রোগের এমন নিদান দেবে যে ওর ওই নিদান ফলো করলে রোগ ভালো হবেই, এরকমই। তো এদের মধ্যে ওই জন্য বেশিরভাগ মানুষ ডাক্তার হয়, সার্জন হয়, তন্ত্র সাধনায় এক্সপার্ট হয়, কারোর কেউ এক্সপার্ট জ্যোতিষী হয়, গুপ্তবিদ্যায় পারদর্শী হয়, তারপর হচ্ছে গোয়েন্দাগিরিতে পারদর্শী হয়। অনেকে কেউ যদি ওখানে কেতু থাকে তাহলে খুব তাহলে কেতু যদি থাকে অশ্বিনী নক্ষত্রে, তাহলে কেউ বড় ডিটেকটিভ হয়ে ওঠে। রহস্য গুপ্ত যত কিছু আছে এরা সেই সমস্ত জ্ঞানের প্রতি এরা খুব পারদর্শী হয় এবং এদের ন্যাচারাল একটা আগ্রহ থাকে এই সমস্ত কিছুর প্রতি। তো তাই জন্য এই সমস্ত ব্যাপারে এরা খুব পারদর্শী হয়ে ওঠে এবং এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে এরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। তো এছাড়াও বলবো আরও বৈশিষ্ট্য আছে, সেগুলো বলে রাখি, তারপরে আমি সমস্ত কিছু একটার পর একটা এদের ব্যক্তিত্ব, এদের চরিত্র সমস্ত কিছু বলছি। ভিডিও বড় হবে, দয়া করে আমি আমার দর্শক বন্ধুদের অনুরোধ করব যে যদি মনে হয় যে এই সমস্ত কথা জানার প্রয়োজন নেই, তাহলে অবশ্যই ভিডিও স্কিপ করতে পারেন বা না দেখতে পারেন। কিন্তু যাদের দরকার আছে বা যারা মনে করছে আমার একটু জানা দরকার এই নক্ষত্র সম্বন্ধে, তারা অবশ্যই দেখুন এবং সময় নিয়ে দেখুন, কিছু বুঝুন, জানুন, ভালো লাগবে, এটুকু বলতে পারি। আচ্ছা, গুণ হচ্ছে সত্ত্বগুণ। এই নক্ষত্রের গুণ কি? সত্ত্বগুণ। এই যে 3 প্রকার আমাদের গুণ আছে, সত্ত্ব, তম, রজ। সাত্ত্বিক মানে চরিত্র হিসাবে এরা সাত্ত্বিক হয়, সাচ্চা, সৎ, একদম সাত্ত্বিক। মানে সাত্ত্বিক সত্ত্বগুণ কি গুণ, এটা জানা থাকলে বুঝতে পারা যাবে যে এই নক্ষত্রের আসল চরিত্র। সত্ত্বগুণী হয়, যে যেমন যোগী হয়, যেমন সন্ন্যাসীরা হয়, সাধুরা হয়, নিজের জ্ঞান তপস্যা নিজের জন্য নয় পরের জন্য কাজে লাগায়, লোকহিতায় এই জন্য কাজে লাগায়। সেই রকমই এই নক্ষত্রের একটি গুণ হলো সত্ত্বগুণ হওয়া। তো এরা সত্ত্বগুণী, সবার জন্য ভাবে, সবার জন্য করে, এই জন্য এদেরকে সাত্ত্বিক বলা হয়। এবং এদের জীবন বা চরিত্রটাই এই রকমই। এরা নিজের জন্য না, পরের জন্য বেশি বাঁচে, পরের কথা বেশি ভাবে, এই জন্য এদের দাম্পত্য জীবনেও সুখ হয় না। সুখ কি করে হবে বাবু? সুখ তো হবে না, কারণ একজন সফল প্রতিষ্ঠিত ডাক্তারবাবু তিনি যদি জগৎ কল্যাণ করতে চলেন বা জগৎ কল্যাণ করার কথা ভাবেন, তখন তিনি লোকের কথা ভাববেন এবং লোকের কথা ভাবলেই ঘর নষ্ট হয়ে যাবে। কোনো লোক বিপদে পড়েছে, হঠাৎ ডাক এলো, ডাক্তারবাবুকে ব্যাগ নিয়ে চলে যেতে হবে, যেতেই হবে। এটা আমাদের তার পেশা, এটা তার ধর্ম, তার কর্মের ধর্ম বা ধর্মের কর্ম, এরকম তাকে যেতেই হবে। তাহলে তার ঘর তো নষ্ট হবেই, দাম্পত্য জীবন নষ্ট হবেই। তো এই জন্য ওদের দাম্পত্য জীবন নষ্ট হয় না, ভালো হয় না, নষ্ট হয়ে যায়। তারপর এদের যোনি অশ্ব, অশ্ব থেকে এদের নির্মাণ। তারপর ঘোড়ার যে সমস্ত গুণ আছে এই যোনিতে বর্তমান এবং এই নক্ষত্রের মধ্যে বর্তমান। বর্ণ বৈশ্য, অর্থাৎ ব্যবসায় বুদ্ধি প্রখর ভাবে ব্যবসায়ী হয় এরা, ঠিক আছে। তার বৈশ্য জাতি।
বা বৈশ্যবর্ণ। তত্ত্ব পৃথিবী তত্ত্ব। পৃথিবী তত্ত্ব মানে পৃথিবীর মতন ধারণ ক্ষমতা এদের আছে এবং সহন ক্ষমতা, সহ্যশীল, তারা সহনশীল। এই যে লোকের জন্য করতে গেলে সহ্য শক্তি বা সহনশীলতা থাকতেই হবে, না হলে তো জগৎ কল্যাণ করা যাবে না। তাই এদের তত্ত্ব পৃথিবী। চরাচর মানে চর নক্ষত্র, মানে সব সময় গতিশীল, গতিশীল তারা থাকেন, এক জায়গায় থাকতে তারা ভালোবাসেন না। এদের দেবী মা ছিন্নমস্তা। মা ছিন্নমস্তা কেমন? মা ছিন্নমস্তা তার দুই সহচরীর জন্য, সহচরীর তৃষ্ণা মেটাবার জন্য তার নিজের মাথা কেটে দিয়েছিলেন, রক্ত পান করিয়েছিলেন। ঠিক আছে, সেই রকমই এরা। এই মা ছিন্নমস্তার যে বৈশিষ্ট্য, যে মহানুভবতা, তার যে উদারতা, সেই সমস্ত গুণ এই মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের মধ্যে আছে। তারা মহৎ, যোদ্ধা, ক্রোধী, কিন্তু ক্রোধীটা ওটা স্বভাব। যোদ্ধা যে হবে তার ক্রোধ থাকবে, ক্রোধ না থাকলে যুদ্ধ করা যাবে না, জীবনে সফলই হওয়া যাবে না। তো ক্রোধটাকে ধরলে হবে না, বাকি ধরো। মহৎ উদার হৃদয় সম্পন্ন মানুষ, মহৎ হৃদয় যার আছে সেই পারে জগৎ কল্যাণ করতে, এবং এদের জীবনের উদ্দেশ্যটাই এটা। পাখি, হংস মানে রাজহাঁস, রাজহংস। তো এই রাজহংসই পারে দুধ ও জলকে আলাদা করতে। তার মানে এই জগতের মধ্যে যা কিছু অপ্রয়োজনীয় আছে, ধর্ম লাভ করার জন্য বা মোক্ষ লাভ করার জন্য, পুরুষার্থ করার জন্য, তা অপ্রয়োজনীয়কে বর্জন করার ক্ষমতা রাখে, এবং সেটা যোদ্ধা এবং মহৎ হৃদয়ের মানুষটাই পারে। তাই এই হংস বা রাজহংসের গুণ এদের মধ্যে বর্তমান। দরকারি জিনিসটা নেবে, বাকি যেটা দরকার নেই তার জীবনের জন্য সেটাকে ওরা খুব সহজে ওরা বর্জন করে দেয়, করতে পারে, এরকম ক্ষমতা তারা রাখে, এবং এটা করতে পারলে জীবনে আরও তারা উন্নতি করতে পারবে। এই রকম হওয়া তাদের উচিত। পশু, ঘোড়া, মানে এদের এই নক্ষত্রের পশু আছে সেটা হলো ঘোড়া, অর্থাৎ ঘোড়ার মতো তাদের বৈশিষ্ট্য থাকবেই। কীট চতুষ্পদ। আয়ু, এই নক্ষত্রের আয়ু হলো 40 বছর, 80 বছর। তাহলে এই নক্ষত্রের আয়ু কত? 80 বছর। 80 বছর গড় আয়ু, মানে এরা বাঁচবেই এই নক্ষত্রের মানুষেরা। স্বাভাবিক, এদের মধ্যে সেই পাওয়ার আছে, মানে নিজেরাই তো চিকিৎসক। এদের মধ্যে কীরকম চিকিৎসার জ্ঞান, বুদ্ধি, সংস্কার সব আছে। যদি পেশা হিসাবে ডক্টর এরা নাও হয়, তবুও এদের মধ্যে হিলিং পাওয়ার থাকবে। আর ঔষধ সম্বন্ধে, বনস্পতি সম্বন্ধে, ভেষজ সম্বন্ধে, আয়ুর্বেদ সম্বন্ধে স্বাভাবিক জ্ঞান থাকবে, এবং এগুলো এই সম্বন্ধে তাদের আগ্রহ থাকবে, এবং তাই জন্য তারা খুব সচেতন হয়ে ওঠে এই সম্বন্ধে এবং স্বাস্থ্য সম্বন্ধে। তাই তারা একটা লম্বা দীর্ঘায়ু জীবন পায়, এবং এইগুলোকে তারা ফলো করে না। এদের মূলটা তো এরকমই। এই যে কথাটা হলো যে কেতুর যে 3টে নক্ষত্র, মঘা, মূলা এবং এই আমাদের অশ্বিনী, তাহলে মঘার কথা বলবো না, তার বলার প্রয়োজন এই ক্ষেত্রে নেই। তবে যারা অশ্বিনীতে জন্মগ্রহণ করেছেন তার আগের যে জন্ম, পূর্বজন্মে মানে অর্থাৎ যে মানুষটি এখন এই জন্মে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে জন্ম নিয়েছে, সেই মানুষটির আগের জন্মে ছিল তার কি নক্ষত্র? মূলা নক্ষত্র। তাহলে মূলার নক্ষত্র, মূলার যে গুণ, সেটি তারা ভালোভাবে অ্যাচিভ করার পরে, গুণটাকে তারা অ্যাবজর্ব করার পরে তাদের পরবর্তী জন্ম হয়েছে অশ্বিনী নক্ষত্রে। এই অশ্বিনী নক্ষত্রে জন্ম হওয়ার পরেই তাদের কাজ হলো এই যে মূলা নক্ষত্রে যারা পূর্বজন্মে যে কাজটা করেছিল, মূলা মানে মূল, শিকড়। শিকড় কি করে? মাটির তলায় থাকে, অন্ধকারে থাকে, লুকিয়ে থাকে। আর কি করে শিকড়? প্রাণ রস বা জীবন রসের সন্ধানে সর্বদা থাকে তারা ব্যস্ত, তারা সর্বদা ওই কাজে থাকে নিয়োজিত, যে আমরা প্রাণ রস খুঁজবো, যাতে আমাদের গাছটা, আমাদের মানে শিকড়ের ওপরেই কিন্তু গাছের জীবন নির্ভর করে থাকে। তো এই শিকড়ের উপরে নির্ভর করে থাকা গাছের জীবন বাঁচাবার জন্য ওই শিকড়গুলা আরও মাটির গভীরে চলে যায়,
জলের সন্ধানে, তাদের কাছে ওই জল অমৃত সমান, অমৃতের সন্ধানে যায় জীবন বাঁচাবার উদ্দেশ্যে, জগতের কল্যাণ করার উদ্দেশ্যে। এই কাজটি পূর্বজন্মে এই মানুষেরা খুব ভালোভাবে এরা করার জন্য, করতে পারার জন্য, কি কাজটা, অর্থাৎ লুকিয়ে থেকে অমৃতের সন্ধান করা, মাটির গভীরে গিয়ে অমৃতের সন্ধান করা, কি জন্য? লোক সেবার জন্য, জগৎ কল্যাণ করার জন্য, জনকল্যাণ করার জন্য এই কাজটা এরা আগের জন্মে করে ফেলেছে। তো এরা অমৃত লাভ করেছে, জ্ঞান লাভ করেছে, সিদ্ধি লাভ করেছে, এরা দৈব গুণ লাভ করেছে, ত্যাগ করতে পেরেছে। ত্যাগ করতে কি পেরেছে? কি পেরেছিল? ত্যাগ হচ্ছে সবার অজ্ঞাতে শিকড়কে আমরা দেখতে পাই নাকি, সে থাকে মাটির তলায়, কিন্তু তার কাজটাই বেশি। সেই গাছটাকে ধরে রাখে, গাছের মধ্যে যে একাধিক জীবন থাকে, তো সেই জীবনকে ধরে রাখে, চালিয়ে রাখে, সেই জীবনগুলোকে বাঁচিয়ে রাখে। সেই জীবন বাঁচানোর কাজটা পূর্বজন্মে এই মানুষগুলো বেশ ভালোভাবে করতে পেরেছিল। মূলা নক্ষত্রে যখন তাদের জীবন ছিল, জ্ঞান লাভ করেছে, ত্যাগ করেছে, জগৎ কল্যাণ করেছে, দৈব গুণের অধিকারী হয়েছে, তাদের পুনর্জন্ম হয়েছে আবার মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে। তো এরপর কি করবে? এরপর এই জন্মে তাদের কাজ হলো, মানে এবার তাদের কাজ হলো যে অমৃত তারা পূর্বজন্মে সঞ্চয় করেছে বা লাভ করেছে, যে জ্ঞান স্বরূপ অমৃত তারা যেটা লাভ করেছে, সেই অমৃত বা সেই জ্ঞানকে এবার ছড়িয়ে দিতে হবে, ছড়াবার কাজ করবে। এবং সেই যত তারা ছড়াবে, জগৎ কল্যাণ করবে, তাদের জীবন সার্থক হবে, তাদের কাজ পূর্ণ হবে, তাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। এবং এই ছড়াবার কাজ, মানে এই যে অমৃত এবং জ্ঞানকে যাতে তারা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে পারে, সেই জন্য তাদেরকে কি করা হয়েছে? যোদ্ধার মতন শক্তি দেওয়া হয়েছে, অশ্বের মতো গতি দেওয়া হয়েছে, রবির মতন এবং মঙ্গলের মতন তেজ দেওয়া হয়েছে। এই রকম গতি, তেজ, শক্তি নিয়ে তাদের জীবনে এগিয়ে যেতে হবে। অমৃতের ভাণ্ডার হাতে করে, অমৃতের ভাণ্ডার কাঁধে করে জগতের জন্য কাজ করতে হবে এবং জগৎময় ছড়িয়ে দিতে হবে তাদের জ্ঞান স্বরূপ অমৃত। এই তাদের জীবনের উদ্দেশ্য এটাই। তো এই সমস্ত মানুষেরা 80 বছর পরমায়ু, গড় আয়ু একটা লাভ করে দৈব কৃপায়, দৈব আশীর্বাদে। কারণ এই মানুষেরা যত বাঁচবে ততই কল্যাণ হবে জগতের। এরপরে বলবো এই ঘোড়ার সঙ্গে এই নক্ষত্রের জন্মের কি সম্পর্ক, তারপরে আরো অনেক কিছু বলবো, ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য, আরো অনেক কিছু, পেশা, সবকিছু। প্রথমত এই নক্ষত্রে, জন্ম নক্ষত্রের, এই নক্ষত্রে না একটা পৌরাণিক কাহিনী আছে। মানে এই যে অশ্বের সঙ্গে, এই অশ্বের গতি, তেজ, এদের সঙ্গে এই নক্ষত্রের কি সম্পর্ক, এটা নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে। সেই কাহিনীর একটু সংক্ষেপে আমি আলোচনা করছি, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এই ঘোড়া, মানে এই নক্ষত্রের প্রতীক ঘোড়ার মুখ, আর এই নক্ষত্রের দেবতা কেন অশ্বিনী কুমার দ্বয়। এবং আরেকটা কথা বলে রাখি, ঠিক যেমন করে আমরা সমুদ্র মন্থনের সময় আমাদের ধনন্তরী বলে যে দেববৈদ্য, আমরা জানতে পারি যে দেববৈদ্য দেবতাদের চিকিৎসক, এই ধনন্তরী আর এই অশ্বিনী কুমার দ্বয় প্রায় সেম ক্যাটেগরি। তো তিনি উঠে এসেছিলেন সমুদ্র মন্থনে থেকে। তো দেব চিকিৎসক কারা? আমাদের ধনন্তরী আর আমাদের অশ্বিনী কুমার দ্বয়। তাহলে এদের চিকিৎসা করা কাজ, আরোগ্য দেওয়া কাজ, জগৎ কল্যাণ করা কাজ, প্রাণ বাঁচানো কাজ, জীবন দান করা কাজ। তো ঠিক এই আমি একটু আগে মূলার কথা বলতে গিয়ে বলেছি, যেভাবে শিকড় গভীরে গিয়ে, মাটির গভীরে গিয়ে, হয়তো সেটা সমুদ্রের গভীরে গিয়েও হতে পারে, কেউ রূপক অর্থে ধরতে পারে, সে সমুদ্রের গভীরে গিয়ে প্রাণকে খোঁজা, প্রাণের রসকে সন্ধান করা, প্রাণের রসকে খুঁজে আনা, এই যে কাজটা এরা আগের জন্মে করেছিল, সেই কাজটাকে এবার আরো ভালোভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এই ঘোড়ার বা এই অশ্বের গতি পেয়েছে বা অশ্বের গুণ পেয়েছে। আর ঠিক ওই যেভাবে
আমরা ওই যে বললাম ভেষজ গুণ, যা মানে যে ঔষধগুলো যাকে অমৃতর সঙ্গে তুলনা করা হয়, সেই অমৃত এরা এই অশ্বিনী কুমার দ্বয় এরা মানে ন্যাচারালভাবে পেয়েছিল, তাই এরা দেবত্ব অর্জন করেছে, সেই পজিশন পেয়েছে, পোস্ট পেয়েছে, দেবতাদের চিকিৎসক হয়ে উঠেছে। সেই গুণগুলো এই তাদের মধ্যে ছিল, এবং সেই নক্ষত্রের যে মানুষ যারা আমরা জন্ম নিয়েছি এই নক্ষত্রের মানুষ হিসাবে, তাদের মধ্যেও এই গুণগুলো একবারে ইনপুট করা আছে, ইনবিল্ট এগুলো থাকে সহজাত বা জন্মগতভাবে। এই ওদের যে গুণ ধনন্তরী আর আমাদের অশ্বিনী কুমার দ্বয় এদের যে গুণ, সেই গুণগুলো আমাদের মধ্যে ইনবিল্ট করা থাকে। অর্থাৎ আমরা আরোগ্য দান করতে সক্ষম জন্মগতভাবে, হিলিং পাওয়ার আছে আমাদের মধ্যে, রোগ সম্বন্ধে, ওষুধ সম্বন্ধে, মানব দেহ সম্বন্ধে আমাদের প্রপার জ্ঞান থাকে। যদি আমরা এই নিয়ে আরও চর্চা করি তাহলে এই চর্চায় আমরা শিখরে উঠতে পারি। তো এই রকমই আমাদের গুণ। আচ্ছা, এরপরে আমি ওই কাহিনীটা আগে বলে রাখি, তারপরে আমি আবার বলবো এই নক্ষত্রের আরও বৈশিষ্ট্য। আমাদের যে ভগবান সূর্যদেব, রবিদেব, রবি তো আমরা জানি তিনি কে, তিনি গ্রহদের রাজা এবং তিনি একজন দেবতাও বটেন, দ্বাদশ আদিত্যের একজন। তো তার মাতা অদিতি। তো যাই হোক, সেই সূর্যদেব তিনি তার যা তেজ, তার তেজে তো পুরো জগৎকে তিনি ভরিয়ে রাখেন, দীপ্ত করে রাখেন, আলোকিত করে রাখেন। তো তার স্ত্রী ছিলেন যার নাম ছিলেন সংজ্ঞা, যার নাম ছিল সংজ্ঞা। তো সংজ্ঞা আর রবিদেব এরা দুজনে স্বামী স্ত্রী হলেন, বিবাহ করলেন। তারপর রবিদেবের কাজ কি? তার কাজই হলো জগতের কল্যাণ করা, জগতের জন্য ব্যস্ত থাকা। তো ঠিক যেমন রবিদেবের আমি একটু আগে বলেছিলাম যে মেষ রাশি অশ্বিনী নক্ষত্র হলে এদের দাম্পত্য জীবন ভালো হয় না, ঠিক রবিদেবেরও তাই। যেহেতু তিনি ওই যে মানে আমাদের আলো দান করতে গিয়ে তিনি তার জীবনের একটা পাঠকে অন্ধকারে রাখতে হয় তাকে, সেটাও ত্যাগ, কিন্তু সেটাও সাধনা। সেই সাধনা ত্যাগ করতে হয়, তবেই দেবত্বে আমরা উন্নীত হতে পারি, এবং আমাদের লক্ষ্যটাও এরকমই হওয়া উচিত। আর আমরা যদি এটা করতে পারি তাহলে আর বলতে হবে না, আমাদের জীবনের সমস্ত লক্ষ্য আমরা পূরণ করতে পারবো, সমস্ত মনস্কামনা আমরা পূরণ করতে পারবো। তাহলে এই রবিদেব আর সংজ্ঞা যখন স্বামী স্ত্রী হলেন, রবিদেব চললেন আলোকিত করতে জগৎকে, সবসময় তিনি ব্যস্ত। সংজ্ঞা দেবী কি করলেন তখন? তো তিনি ভাবলেন যে রবিদেব আমাকে সময় দেয় না, গুরুত্ব দেয় না, তেমনভাবে হয়তো ভালোবাসেন না। তিনি তাকে ভুল বুঝলেন, কিন্তু রবিদেব তিনি করতেন না। তিনি তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসতেন, শ্রদ্ধা সম্মান করতেন, এবং স্ত্রীকে যতটুকু ভালোবাসা সম্মান দেওয়া দরকার তিনি ততটুকুই দিতেন, অন্য কোনো সময় তার থেকে বেশি দিতেন। দেবতা কখনো এসব অন্যায় করতে পারেন নাকি? তার স্ত্রীকে যা মূল্য দেবার তিনি তাই দিতেন, ভালোবাসতেন। কিন্তু দেবী সংজ্ঞা তা বুঝতে পারতেন না, তার যে ভালোবাসাটা তিনি বুঝতে পারতেন না। তো তিনি তাকে ভুল বুঝতেন, কাকে? রবিদেবকে ভুল বুঝতেন। তো যেহেতু তাদের মধ্যে বিশেষ সময় একসঙ্গে থাকতে পারতেন না, বিশেষভাবে সময় অতিবাহিত করতে পারতেন না, তো এরকমই অনেক অভিযোগ ছিল রবিদেবের প্রতি। তো তিনি ভাবলেন যে তাহলে রবিদেবকে কি করে আমি তুষ্ট করতে পারবো, তার মনোযোগ আকর্ষণ করতে পারবো, কি করে পারবো? তার মনোযোগ আকর্ষণ করতে হবে, তার ভালোবাসা অর্জন করতে হবে, তার মূল্য আদায় করতে হবে, তার দাবি আদায় করতে হবে। এরকমই কিছু চিন্তা ভাবনা করে তিনি ঠিক করলেন যে তিনি রবিদেবের তপস্যা করবেন, তাকে সন্তুষ্ট করবেন, তার থেকে বরদান চাইবেন। এরকমই কোনো উদ্দেশ্য নিয়ে তিনি ঠিক করলেন যে তপস্যা করব, রবিদেবের তপস্যা করব, ঠিক করলেন। কিন্তু রবিদেব যদি জানতে পারেন তো তা হয়তো তিনি পারমিশন দেবেন না, বা তিনি রাগ করতে পারেন। এই ভয়ে তিনি কি করলেন, তার একটি প্রোটোকপি বা প্রোটোটাইপ তৈরি করলেন, মানে অনুলিপি বা প্রতিলিপি যাকে বলা হয়। তারই মতন একটি দেবীর সৃষ্টি করলেন, যার নাম ছায়া। যে ছায়া দেবী শনিদেবের মাতা, তিনিও সূর্যপুত্র। এবার ঠিক সংজ্ঞা আর ঠিক ছায়া একই রকম দেখতে আরেকজন দেবীকে তিনি তৈরি করলেন, দেবী সংজ্ঞা, যার নাম ছায়া। তিনি তৈরি করলেন কি রকম, কি উদ্দেশ্যে? তিনি যখন অবর্তমান থাকবেন, অর্থাৎ মানে আমাদের দেবী সংজ্ঞা যখন তপস্যা করবেন,
তার অবর্তমানে ছায়া যেন রবিদেবকে সঙ্গ দেয়, যেন তিনি বুঝতে না পারেন যে দেবী সংজ্ঞা এখন অবর্তমান বা তিনি তপস্যা করছেন, এটা যেন সূর্যদেব কোনোভাবে বুঝতে না পারেন। এই দায়িত্ব তিনি দেবী ছায়াকে দিয়ে গেলেন এবং দেবী ছায়া ঠিক তার মতন হয়ে গেলেন। তো তার দায়িত্ব পালন করতে লেগে গেলেন। অনেক দিন ধরে, অনেক বছর ধরে দেবী সংজ্ঞা তপস্যা করতে শুরু করলেন, কিন্তু তপস্যা করার সময় তিনি ছদ্মবেশ ধারণ করলেন যাতে সূর্যদেবের চোখে না পড়েন। তাই তিনি কি করলেন, তারও যে স্বরূপ, মূল স্বরূপ বা মূল চেহারা তিনি গোপন করলেন। তিনি ঘোড়ার ছদ্মবেশ ধারণ করলেন। সূর্যদেব তার মানে এমনই তার মহিমা যে তার অগোচরে কিচ্ছু থাকে না, তিনি জানতে পারবেনই না, পারবেন কোনো না কোনো দিন, জানতে একদিন পারবেন, সঠিক সত্য তার সামনে আসবেই, এই কথাটা তিনি জানতেন। কে? দেবী সংজ্ঞা জানতেন। তাই তিনি কি করলেন, যে তিনি যদি আসল চেহারায় তপস্যা করতেন তাহলে কিন্তু সূর্যদেবের কাছে ধরা পড়তেন। তাই ওই ভয়ে, ধরা পড়ার ভয়ে তিনি ঘোড়ার ছদ্মবেশ ধারণ করলেন। ঘোড়ার ছদ্মবেশে তিনি তপস্যা করতে লাগলেন গভীর অরণ্যে গিয়ে। তারপর বহু বছর পর রবিদেব জানতে পারলেন যে ছায়া নামে যে দেবী আছে তার কাছে, তিনি মানে অন্য কেউ, তিনি তার প্রকৃত স্ত্রী না বা দেবী সংজ্ঞা নয়, এটা তিনি ধরতে পারলেন, জানতে পারলেন। তারপর তিনি আর কি করবেন, তিনি তখন স্ত্রী বিয়োগে কাতর হলেন। তখন তিনিও বেরিয়ে পড়লেন তার স্ত্রীকে খুঁজতে, তার যে স্ত্রী দেবী সংজ্ঞা তাকে খুঁজতে তিনি বেরিয়ে পড়লেন। এখন খুঁজতে 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 তিনিও কি করলেন, তার মূল স্বরূপ, মূল যে চেহারা তাকেও তিনিও সেটা গোপন করলেন। তিনি জানতে পারলেন যে তার দেবী মানে তার যে স্ত্রী দেবী সংজ্ঞা তিনি ঘোড়া রূপে তপস্যা করছেন, তিনি জানতে পারলেন। এবং তখন তিনি দেবী সংজ্ঞার যে মানে যে ঘোড়া রূপে রূপ ধারণ করেছিলেন সেরকমই তিনিও ঘোড়া রূপ ধারণ করলেন। এখন দুজনেই একসঙ্গে এবার খেলাধুলা বা থাকা, মেলামেশা সব হলো। এখন তারপর দেবীও আর জানতে পারলেন না যে উনি সূর্যদেব, আর সূর্যদেব জেনেও তিনি ধরা দিলেন না বা বললেন না, এরকমই একটা কিছু ঘটেছিল। তারপর তাদের দুটো মানে সূর্যদেব আর ঘোড়া রূপে তাদের যে মিলন হয়, তার ফলে আমাদের এই দেবতাদের জন্ম হয়, যার নাম অশ্বিনী কুমার দ্বয়, যাদের নাম দুই পুত্রের জন্ম হয়, দুই পুত্র যমজ পুত্র হয়, যা রবিপুত্র বা সংজ্ঞাপুত্র নামে খ্যাতি লাভ করে। এই সূর্যের তেজ বা রবির তেজ, তারপর এবং ওই যে সূর্যের যে ঘোড়া রূপের যে তেজ, ঘোড়ার মতন যে তেজ, মানে সূর্যদেব তো ঘোড়া রূপেই তার সঙ্গে মানে দেবী সংজ্ঞার সঙ্গে মিলিত হয়েছিলেন, তাই তাদের যে ঘোড়ার বৈশিষ্ট্য সেটাও তাদের মধ্যে কনভার্ট করে গেছিল, ওই ট্রান্সফার হয়েছিল ওই অশ্বিনী কুমার দ্বয়ের মধ্যে বা ওদের পুত্রের মধ্যে। তাই অশ্বের গতি এবং রবির তেজ একসঙ্গে আমাদের মিলিত হয়েছিল ওদের গুণের মধ্যে। তো এই অশ্বিনী কুমার দ্বয়ের যে বৈশিষ্ট্য, যে গুণ, যে চরিত্র, যে স্বভাব, সমস্ত কিছু এই নক্ষত্রের মধ্যে পড়েছে এবং অশ্বিনী নক্ষত্রের নামকরণটাও এই অশ্বিনী কুমার দ্বয়ের থেকে হয়েছে। তো তাই এই নক্ষত্রের সঙ্গে ঘোড়ার একটা সম্পর্ক আছে এবং খুব গভীর সম্পর্ক আছে, এবং ঘোড়ার যে বৈশিষ্ট্য, গতি, তেজ সব কিছু এই নক্ষত্রের বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যায় এবং এই নক্ষত্রের মানুষদের মধ্যে পাওয়া যায়। তো এবার ঘোড়ার যেমন আমি একটু আগেই বলেছিলাম যে ঘোড়া যেমন এদের মধ্যে এরা খুব ভালো শুনতে পারে, আর ঘোড়া খুব ভালো শুনতে পারে, আর এদের মধ্যে মানে ঘোড়ার মধ্যেও ইনটিউশন পাওয়ার আছে, আর আমাদের এই নক্ষত্রের মানুষদের মধ্যেও ইনটিউশন পাওয়ার আছে। তো আগে থেকে আঁচ করতে পারে, ইনসাইট আছে, এরা ইনসাইট এদের খুব বেশি, অন্তর্দৃষ্টি সম্পন্ন, অন্তর্দৃষ্টি খুব প্রখর, খুব প্রবলভাবে এরা মানে অন্তর্দৃষ্টি সম্পন্ন। তো এই সমস্ত গুণকে এরা কাজে লাগায় এদের নিজের কর্মজগতে, এদের জীবনে কাজে লাগাতে হয়, এবং জীবনটা এদের এইরকম হয়ে যায় যাতে এদের এই গুণগুলো কাজে লাগাতে এরা পারে এবং লাগে কাজে। এরকমই জীবন এদের, খুব কঠিন জীবন, ত্যাগের জীবন, যোদ্ধার জীবন। মানে যে কোনো মানে কি বলবো, মানে যে যখন কোনো মানুষ বিপদে পড়ে, তো কেউ থাকুক না থাকুক এই মানুষগুলো আগে আসবে,
কাউকে পাওয়া যাক না যাক এই মানুষগুলো আগে আসবে, এদেরকে আগে পাওয়া যাবে। এদের মধ্যে সেই মানে আগ্রহ আছে যে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের পাশে থাকবো, বলতে হয় না, ডাকুক না ডাকুক, কেউ চাক না চাক এরা চলে যায়, বিপদে পাশে দাঁড়ায়। এইরকম মহৎ উদার এইরকম মানুষেরা ত্যাগী, নিজের কথা ভাবে না, সেবা করা, মানে এরা সেবক, চিকিৎসক জন্মগতভাবে, আরোগ্য দান করতে সক্ষম, বহু জ্ঞানের অধিকারী, গুপ্তবিদ্যায় পারদর্শী। তো এইরকমই হলো এদের বৈশিষ্ট্য, মানে যেগুলো আমাদের ইনবিল্ট করা আছে, ন্যাচারাল একটা গুণ। এই সমস্ত গুণ নিয়ে আমরা এবার কি করব, কি পেশায় যাব আমরা, তার আগে বলে রাখি এই সমস্ত মানুষদের ব্যক্তিত্ব কেমন হয়। ব্যক্তিত্ব একটু হঠকারী হয়, একটু রাগী হয়, মাঝে মাঝে অসংযম দেখা দেয়, কথাবার্তায় একটু তো হয়। তো এগুলো হয়। তো আবার সাহসী, যোদ্ধা, জেদি, সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্ব, মানে খুব সুন্দর দেখতে হয়, লালিমা থাকে চেহারার মধ্যে, রক্তাভ একদম, মানে আমাদের মুখশ্রী, দেহের মধ্যে একটা রক্তাভ বর্ণ থাকে, ভালো, চোখটা সুন্দর চোখ হয়, উজ্জ্বল চোখ হয়, মানে যাকে বলে সুশ্রী, হ্যান্ডসাম, যেসব মানে মানুষগুলো হয় তাদের মানে ওই হ্যান্ডসাম চেহারা, খুব সুন্দর সুশ্রী, একদম উঁচু হয়, মানে লম্বা হয় খুব, এবং সুদর্শন, স্বাস্থ্যবান, বলবান, আর খুব সহজে কোনো মানুষকে আকর্ষণ করতে পারে, আকর্ষণী ক্ষমতা খুব বেশি। মানে এদের কথাবার্তা, এদের ব্যক্তিত্ব এমন যে খুব সহজেই অন্য মানুষ এদের প্রতি খুব সহজে আকৃষ্ট হয়, উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি হয়, লড়াকু, শক্তির প্রতীক, শক্তি এদের সঙ্গে থাকবে, মানে এদের দেহ বা মন হলো একদম শক্তির প্রতীক। তো মানে মাঝে মাঝে এদের একটা নেগেটিভ ব্যাপার আছে, যে কোনো কাজ মানে এই যে করবো বললে করে নেয়, এটা ঠিক, কিন্তু মাঝে মাঝে হঠকারী হয়ে যায়। তো হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী তার সঙ্গে কাজ না করে যদি আমরা একটু বুদ্ধি প্রয়োগ করি, তাহলে হয়তো ওই কাজটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবো। এইটা মাথায় রাখলে আরও জীবনে সমস্যাগুলোকে এড়িয়ে থাকা যায় বা যেতে পারে। এই হঠকারী হওয়াটা একটু কমাতে হবে। ভ্রমণ প্রিয়, মানে ভ্রমণ করতে খুব ভালোবাসে। এই যে চর নক্ষত্র যেহেতু, তাই এক জায়গায় থাকবে না। গতিশীল, মানে গতিশীলতা এদের পছন্দ, মানে ঘোড়া হচ্ছে এদের শক্তির প্রতীক, মানে ঘোড়ার শক্তির প্রতীক, দারুণ এদের, ঘোড়া এক জায়গায় থাকে না, এরকমই ব্যাপার। যোদ্ধা নক্ষত্র, যুদ্ধ করবেই, জীবনের যুদ্ধ আছে, জীবনের যুদ্ধে, এই যে জীবনটাই যুদ্ধ, যুদ্ধ করতে করতে এদের বেঁচে থাকতে হয়। এদের শান্তি খুব কম, জীবনে শান্তি নেই, কারণ শান্তি কি করে হবে, সেবা করতে গেলে তো শান্তি পাওয়া যাবে না, কারণ মানুষের তো সবসময় বা এই জগতে সবসময় অশান্তি লেগেই আছে। তো অশান্তি দূর করতে গেলে ওদের শান্তি জীবনে থাকবে না, এরকমই ব্যাপার। তো তাই আর বলবো আরেকটা, যেটা হচ্ছে যে এরা গড গিফটেড, ক্ষমতা সম্পন্ন এবং ধনী হয়, খুব ধনী। আর এদের না মাঝে মাঝে কি মাইগ্রেনের সমস্যা হয়, এটা থেকে সাবধান থাকা ভালো। আচ্ছা, এরা একটু বললাম যে এদের কর্মপ্রেমী মানুষেরা, একটু রাগী হয়, এদের সন্তান হতে সমস্যা হয়, খুব জনপ্রিয় মানুষেরা, জনপ্রিয় হয় সবার কাছে, স্বাধীন চেতা, চালাক হয় খুব, আর কাম কলায় নিপুণ, ভাগ্যবান, কেনাকাটা করতে ভালোবাসে, বুদ্ধিমান, যে কোনো সমস্যার সমাধানে খুব পটু, সমস্যার সমাধান খুব ভালোভাবে করতে পারে। স্বাধীন ব্যবসার প্রতি এদের খুব ঝোঁক, যে কোনো স্বাধীন ব্যবসা এরা করতে ভালোবাসে, স্বাধীন ব্যবসা, কারো আন্ডারে কাজ করবে না, আর না করাটাই ভালো, জীবনে তাহলে সফল হবে। আচ্ছা, আর কর্ম করতে গিয়ে সফল হব না বিফল হব এটা কথা ভাবে না, কর্মটা যখন করব ঠিক করে তো করেই ছাড়বে, এটা একটা নেগেটিভ দিক, এটা এড়িয়ে চলাটাই ভালো। আর তো কর্মক্ষেত্রে এদের যে দশম নক্ষত্র মঘাকে ফলো করা উচিত। যদি কর্মক্ষেত্রে সফল হতে হয়
তাহলে মঘার যে গুণ, মঘার যে কারকত্ব, সেই সমস্ত বিষয় যদি আমরা কাজ করি তাহলে আমরা কি হবে, আমাদের জীবনে আমরা জীবনে সফল হব। তাহলে মঘার কাজ কি? মঘা যোদ্ধা নক্ষত্র। মঘার নিজেও একজন, মঘার সিম্বলই তরবারি, সিংহাসন। তো এরকমই মানে হচ্ছে যে যুদ্ধ করে নিজের পোস্ট বা জায়গাটাকে দখল করতে হবে, কর্মক্ষেত্রেও তাই এবং জীবনের ক্ষেত্রেও তাই। তো এরকম কিছু মানে জিনিস ফলো করলে আমরা জীবনে সাকসেসফুল হব এবং কর্মক্ষেত্রে সাকসেসফুল হব। যুদ্ধ করাটাই কাজ, এরকম তাদেরকে নিতে হবে ব্রত, জীবনে ব্রত করতে হবে। সৈনিক, পুলিশ, সেনাপতি, সমাজসেবক, সমাজ সংস্কারক, ডাক্তার, হিলিং টিচার, ওষুধের দোকান, এইগুলো যেগুলো নাম করছি সেগুলো এদের পেশা যদি হয় তাহলে খুব ভালো হয়। এই পেশায় থাকলে এরা খুব সাকসেসফুল হবে, রিচ হবে। ঠিক আছে, তাহলে কি বললাম আরেকবার বলে রাখি। সৈনিক, পুলিশ, সেনাপতি, সমাজসেবক, সমাজ সংস্কারক, ডাক্তার, হিলিং টিচার, যে কোনো হিলিং টিচার, সে রেকি হিলার হতে পারে, কোনো ক্রিস্টাল হিলার হতে পারে, যা কিছু এরকমই হিলার হলেই হলো। আচ্ছা, ওষুধের দোকান, যদি দোকানের ওষুধের দোকান করে তাও ভালো হবে। মেডিসিন, যে কোনো মেডিসিনের কাজ বা মেডিসিন সংক্রান্ত বিষয়। আয়ুর্বেদ, প্রাচীন গবেষণা বা প্রাচীন কোনো বিষয়ে চর্চা করা, পুঁথিপত্র বা এই সমস্ত বিষয়ে গবেষণা করা এবং এদের মধ্যে ঝোঁক থাকা এ স্বাভাবিক। এই সমস্ত কাজ যারা করবে, হয়তো দেখা গেল যে কোনো একটা মিউজিয়ামের কেয়ারটেকার হলো, যাকে বলে কিউরেটর, সেরকমই যদি কাজ কেউ করে তাহলে সেটাও খুব ভালো হবে। হ্যাঁ, যাদের মানে হিস্ট্রির সঙ্গে জুড়ে আছে এরকম কোনো কাজ যারা করবে খুব ভালো হবে। আর জনকল্যাণ কাজ করা এদের খুব ভালো হবে, এদের ঝোঁক থাকেও। আচ্ছা, তারপর ট্রান্সপোর্ট, পরিবহন সংক্রান্ত বিষয়ে কাজ করতে পারে, ডাকঘর সংক্রান্ত কাজ করতে পারে, চিঠি আদান প্রদান করা, মানে জিনিস মানে কুরিয়ারে কাজ করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে খবর পৌঁছে দেওয়া, দ্রব্য পৌঁছে দেওয়া, এইরকম টাইপের কাজ করতে পারে। ড্রাইভার ভালো হতে পারে এরা। ড্রাইভার নিজেও যদি নাও হয় তো ড্রাইভার সংক্রান্ত কাজ, সে হয়তো ট্রান্সপোর্ট কোম্পানি খুলে ফেললো, ট্রাভেল এজেন্সি খুলে ফেললো, মানুষকে এক প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যায়, এরকম কাজ সে করতে পারে। তো ঘোড়ার সম্পর্কিত যা কাজ, ঘোড়ার রেসের কাজ, জকি হওয়া, ঘোড়াকে লালন পালন করা, তাদের চিকিৎসা করা, এই সমস্ত কাজ। সাধক হতে পারে, যোগী হতে পারে, তান্ত্রিক হতে পারে, যোগ শিক্ষক হতে পারে, মানে যোগা টিচার, জ্যোতিষীর কথা আগেই বলেছি, তন্ত্রমন্ত্র এদের প্রতি ঝোঁক, অধ্যাপক, লেখক, সাহিত্যিক, এরকম। তারপর যে কোনো কিছুকে রক্ষা করা, যেমন সিকিউরিটি গার্ড, এরকম কাজ হতে পারে। তো এরকম কাজের তারপরে বলবো যদি এরা রেলের কাজ করতে পারে, রেল মানে রেলের দপ্তরে যদি কোনো কাজ করে সেক্ষেত্রে এদের ভালো মানে মানে উন্নতি হয়, কর্মজীবনে সফল হয়। তাহলে এই হলো এদের কর্ম পেশা। আর আরেকটা কথা বলবো, যেহেতু এদের ব্যবসা বুদ্ধি খুব প্রখর, বৈশ্য জাতি হিসাবে, মানে নক্ষত্রের জাতি বৈশ্য, এরা ভালো হিসাব রক্ষক হতে পারে, অ্যাকাউন্ট্যান্ট হতে পারে। ব্যবসা বুদ্ধি প্রখর, ব্যবসা স্বাধীন ব্যবসা করা সব থেকে বেস্ট হবে। তো এরকমই কিছু করা, সৃজন করা, নির্মাণ করা, রোগ প্রতিরোধ করা বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলা, এই সমস্ত বিষয়ে যদি এরা কাজ করে তো এদের খুব ভালো হয়। নতুন কোনো ওই যে মানে ওই যে কোনো রোগকে ভালো করতে গেলে কোন ওষুধে ভালো হবে সেই সম্বন্ধে এদের গবেষণা করা, এই সমস্ত কাজে এদের খুব সফল হওয়া হয়। এদের স্পষ্ট বক্তা, স্পষ্টবাদী। তো এই জন্য এদের শত্রু বেশি হয়। এই সবাই এদেরকে ভুল বোঝে। কেন? এই যে সত্য কথা কর্কশভাবে বলে ফেলে, মুখের সামনে সত্য কথা বলে ফেলে, তাই জন্য এদের শত্রু তৈরি হয়। লোকে এদের ভুল বোঝে, রাগী, অসংযমী, তারপরে বলবো ঠোঁট কাটা, এরকম আরো অনেক দুর্নাম দেয়। তো তাতে কোনো কিছু যায় আসে না। সত্য কথা সঠিক সময়ে সঠিক জায়গায় বলাটা ভালো। তাতে জীবনে উন্নতি 10 দিন আগে হচ্ছিল 10 দিন পরে হবে, কোনো ব্যাপার না, কিন্তু সত্য কথা বলতে হবে, এটা বলা দরকার। এদের মাথাটা একটু চওড়া হয়, আমি বলেছি, খুব দেহ বেশ কাঁধ চওড়া হয় এরকম। আচ্ছা, তো এরকমই একটা ব্যাপার। আর একটা কথা বলি, যেটা আমি রাজহাঁসের কথা গিয়ে বলেছিলাম, যে রাজহাঁসের যেমন গুণ, সত্য মিথ্যা, দুধ জল, প্রয়োজন অপ্রয়োজন,
আলো অন্ধকার এরকমকে যেটা দরকার জীবনের জন্য সেটা এরা খুব সহজে করতে পারে এবং করা দরকার। এই গুণটা খুব সহজে জীবনে অর্জন করতে হবে এবং অর্জন করার সঙ্গে সঙ্গে অর্জন করতে পারলে জীবনে এদের সফলতা উন্নতি কেউ আটকাতে পারবে না। কি বললাম তাহলে? ওই যে বললাম কোনটা তার জীবনের জন্য প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন যত তাড়াতাড়ি জীবনে বুঝতে পারবে তত তাড়াতাড়ি এরা জীবনে উন্নতি করতে পারবে। দাম্পত্য জীবন জিরো, কিচ্ছু নাই, সন্তান হতে গিয়ে সমস্যা হয়। তাহলে ব্যবসায় সফল হওয়া না হওয়া সম্পূর্ণ তার নিজের উপর ডিপেন্ড করছে। যদি মঙ্গল জন্মছকে দুর্বল হয় তাহলে ব্যবসা বা কর্মস্থানে তো সফল হওয়া খুব মুশকিল হয়ে পড়বে। যদি রবি মঙ্গল শুক্র একসঙ্গে যদি খুব বলবান থাকে তাহলে এরা জীবনে খুব তাড়াতাড়ি সফল হয়ে ওঠে। তাহলে কি বললাম, এদের কর্মের জায়গাটা মানে খুব কঠিন, মানে কর্মের জায়গাটা বিশেষ করে এরকমই কর্ম করতে হয় যেটা সঙ্গে জড়িয়ে আছে মানে মানুষের জীবন আবেগ, মানুষের ভালো মন্দ সবকিছু জড়িয়ে আছে এরকম টাইপের কর্ম। যেমন ওষুধের দোকানে কথা বলি, ওষুধের দোকান 24 ঘন্টা খুলে রাখতে হবে, তাকে তো থাকতেই হবে। কি করবে? যদি কোনো সিকিউরিটি গার্ড হয়, এটিএম এর সিকিউরিটি গার্ড, 24 ঘন্টা থাকতে হবে, কি করা যাবে? রেলের কাজ যদি কেউ করে, যদি ট্রান্সপোর্টের কাজ করে, 24 ঘন্টা ডিউটি দিতে হবে। রেলের কাজ শিফটে হয় সেটা অন্য কথা, কিন্তু রেল তো যে তার যে রেলের চাকা তো বন্ধ হয় না রাত হয়েছে বলে, এই ব্যাপারটা বলতে চাইছি, ঠিক আছে? তো এই এদের কাজ জীবনটা এরকম। কোনো ডাক্তার হলে শিফটের ডিউটি করে অন্য কথা, কিন্তু ডাক্তারি ব্যাপারটা কিন্তু বন্ধ হয় না। এই ডাক্তারের বদলে ওই ডাক্তার আসে সেটা অন্য কথা, কিন্তু ডাক্তারি সিস্টেমটা বন্ধ হয় না, এইটা বলতে চাইছি। এদের জীবনটাই ওই রকম। তো ডাক্তারে যখন ডাক আসবে, ডাক্তারকে সমস্ত কর্ম বা তার ব্যক্তিগত জীবনকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে রোগীকে ভালো করার জন্য। জীবনটাই এইরকম, জীবনটাই ত্যাগ। তাই তার বউ ভালোবাসবে না, তার জীবন সাথী তাকে ভুল বুঝবেই। ঠিক যেমন রবিদেবের স্ত্রী দেবী সংজ্ঞা ভুল বুঝেছিলেন, এইভাবে তাদেরও জীবনে তাদের জীবনসাথী ভুল বুঝবে। এটা নিয়তি, কিছু করার নেই। তবুও এরা মানুষ হিসাবে খুব সৎ, সাহসী, যোদ্ধা, নির্ভীক, সত্যবাদী, জ্ঞানী, সংস্কারী, ধনী, ভাগ্যবান। আর কি চাই? আবার বলছি, দৈব গুণ সম্পন্ন। দৈব গুণ এদের একদম সহজাত গুণ। আর জীবনে মনে রাখবে ওই কথাটাই, যে আমার যে জ্ঞান আমি পূর্বজন্মে লাভ করেছি সেই জ্ঞানের আলো দিকে দিকে ছড়িয়ে দেওয়া আমার জীবনের উদ্দেশ্য। যত এটা সঞ্চয় করে রাখবে জীবনে পিছিয়ে পড়বে, মনে রাখবে জীবনে পিছিয়ে পড়বে, এটা পড়বেই। এবং আবার আগামী কোনো একটা জন্মে আবার তোমাকে এইখানেই আসতে হবে, ফিরে ওই নক্ষত্রে আবার সেই ডিউটি পালন করতে হবে, কিন্তু তখন জীবন হয়ে উঠবে অনেক কঠিন। তাই এই দায়িত্বটা, এই জীবনে যা পেয়েছি সেই দায়িত্বটা সম্পর্কে অবহিত হয়ে আমাদের সঠিকভাবে পালন করতে হবে, এইটা মনে রাখা দরকার। এই নক্ষত্রের মানুষরা যদি এদের রোগ হয় তাহলে কি বলবো, এদের মাথা ও পেটের খুব রোগ হয়, জ্বর জ্বালা হয় খুব, আর অনিদ্রা এদের সঙ্গী, বুদ্ধিভ্রম হয়, হাঁটু ব্যথা, প্যারালাইসিস এদের হবেই। আচ্ছা, এবারে বলবো যে অনিদ্রা, অনিদ্রা তো হবেই, ঠিক সময়ে খাওয়া হয় না, ঠিক সময়ে ওই যে যা কিছু নিদ্রা লাভের জন্য দরকার সব হয় না, নিয়ম মতো হয় না, সময় মতো হয় না, ব্যাস সেই জন্যই অনিদ্রা হবেই। তো জীবনে বেশিরভাগ ক্ষেত্রে শেষ জীবনটা এদের এই একটু কষ্টে কাটে, কষ্টে কাটতেই হবে। হাঁটু ব্যথায় সমস্যা হয়, যে শনির সংক্রান্ত বিষয়ে সমস্যা হবে, কারণ শনি এদের শত্রু, শনি হাড় দেখে, তো হাড়ের জন্য এরা কষ্ট পাবেই, এটা মনে রাখতে হবে। তাই হাড়ের প্রতি যত্ন অবশ্যই নিতে হবে। আচ্ছা, এবারে বলবো এই আচ্ছা আরেকটা কথা, এরা এই 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 নক্ষত্রের মানুষগুলো না ভালো সার্জন হতে পারে, শল্য চিকিৎসক যাকে বলা হয়, অপারেশন করা যাদের ক্ষমতা আছে বা জ্ঞান আছে, তাদের তাদের এই গুণ আছে এবং তারা এটা হতে পারে। তাই ডাক্তার হবেই, এটা আমি বলবো যে সবসময় যে প্রথাগতভাবে ডাক্তার হবে এমন কোনো মানে নেই, কিন্তু তার এই সিস্টেমটার প্রতি আগ্রহ থাকবে এবং সেখানে যদি চর্চা করে আরও সে উন্নতি করবে, এটা বলা যেতেই পারে। যদি মেষ রাশি, আমাদের অশ্বিনী নক্ষত্র কথা বলবো, অশ্বিনী নক্ষত্রের যদি আমাদের প্রথম চরণ হয় তাহলে কি হবে, সে খুব শক্তিশালী হবে,
মানে গতিশীল হবে এবং লক্ষ্য পূরণ করার জন্য, মানে নিজের কাজকে সমাধান করার জন্য বা সম্পন্ন করার জন্য সে একদম হয়কে নয় করবে বা একদম মানে মানে কোনোভাবেই সে অ্যাচিভ করার চেষ্টা করবেই, এমনই একটা তার স্বভাব থাকে। যদি দ্বিতীয় চরণ হয় তাহলে সে ধনবান হবে, আকর্ষণীয় হবে, কাম ক্রীড়া মানে এই কাম ক্রীড়া নিপুণ হবে। কাম ক্রীড়া আমি আর এক্সপ্লেন করব না। তো কলা কৌশলী হবে, যুদ্ধ কলায় নিপুণ হবে। কলা কৌশলী মানে জীবনের সমস্ত জীবনের ক্ষেত্রে চলার পথে যে স্ট্র্যাটেজি ফলো করা উচিত বা যে আমাদের নিয়ম বা রুলস ফলো করা উচিত সেগুলো এই নক্ষত্রের মানুষরা করবে যাদের দ্বিতীয় চরণে জন্ম। তো কলা প্রেমী হবে, ওই যে বললাম তাদের ললিত কলা সম্বন্ধে একটা আগ্রহ থাকবে। কলা প্রেমী, ক্রিয়েটিভ মাইন্ড, তার মানে হলো যে কলাপ্রেমী মানে হলো সাহিত্যিক, লেখক, গায়ক, নায়ক এরকম টাইপের হবে, মানে সুকুমার প্রবৃত্তি কে ভালোবাসবে এরকম এদের গুণ থাকবে। তারপর কি বলবো, মানে ক্রিয়েটিভ হবে এমনই যে নতুন নতুন সৃষ্টি কাজে তারা মগ্ন থাকবে এবং এমনভাবে ক্রিয়েট করার চেষ্টা করতে থাকবে যে আমি এটা নিজের মতো করে ক্রিয়েট করব, এখানে অন্য কেউ নাক গলাবে না, বা অন্য কেউ যদি এসে পরামর্শ দেয় সেটা সে মানবে না, নিজের মতো করে একটা মৌলিক রূপ সে দেবে, আর সেটা হবে একবারে আকর্ষণীয়, সবাই দেখবে, এমন একটা তাজ্জব তাক লাগানো সৃষ্টি সে করবে। এই ইভেন্ট ম্যানেজার ভালো হয় এরা, ইভেন্ট ম্যানেজার ভালো, খুব ভালো ম্যানেজ করতে পারে। তৃতীয় চরণে জন্ম হলে কি হবে, এদের খুব মানে এদের একটা বাতিক থাকবে যে খুব ফাস্ট কাজ করব। যদি এদের অশ্বিনী নক্ষত্র তৃতীয় চরণ, মানে যে কোনো কাজকে খুব দ্রুত গতি সম্পন্ন, মানে দ্রুততায় সম্পন্ন করব, খুব তাড়াতাড়ি সম্পন্ন করব, এরকম একটা তাদের মানসিকতা থাকে। যদি চতুর্থ চরণে জন্ম হয় তাহলে কি হবে, অশ্বিনী নক্ষত্র চরণ হচ্ছে চতুর্থ, তাহলে কি হবে, এই রকম মানুষ হবে যে যে গুণগুলো বললাম সেগুলো থাকবেই, তার সঙ্গে একটু ধর্মভীরু হবে আর একটু হবে ঈশ্বর বিশ্বাসী। এটা ভালো কথা, কোনো খারাপ বিষয় নয়। তাহলে এইরকম তাদের গুণ হবে। তাহলে এই নক্ষত্র সম্বন্ধে এতক্ষণ যা বললাম, আমার মনে হয় একটু বড় হলো ভিডিওটা, একটু বেশি করে বলতে হলো, বুঝিয়ে বলতে হলো, তার জন্য একটু সময় লাগলো। অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে, আমি জানি যে অনেকেই হয়তো দেখবেই না, তাতেও কোনো ব্যাপার না, কিন্তু যা তৈরি করে যাচ্ছি সবার জন্য করে যাচ্ছি, আর ভালোর জন্য করে যাচ্ছি এবং সত্য কথা বলে যাচ্ছি, এবং এটা থেকে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এই জন্যই আমাদের কাজ করা, ফলের আশা না করবো না, আর করা উচিত নয়, কারণ না, আমিও করি না। কে কি করলো দরকার নেই, কে কি বললো না দরকার নেই ভাবার। তো এই রকম ভাবি আজকের এটা করলাম। পরবর্তী মেষ রাশির যে নক্ষত্র ভরণী, তারও একটা ভিডিও আমি আনবো, এবং নক্ষত্রের সিরিজ শুরু করেছি, পরপর সমস্ত নক্ষত্র এবং 27টি নক্ষত্রের ভিডিও আমি দিতে থাকবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। তো আরেকটা কথা বলি, যে যদি অশ্বিনী নক্ষত্রের মানুষদের উন্নতির জন্য একটা কথা বলবো, যে যদি উন্নতি করতে হয় তাহলে বলবো যে দেবী ছিন্নমস্তাকে জীবনে একবার দর্শন করে আসবে। কোথায় গিয়ে? দেবী ছিন্নমস্তার আসল একটি মন্দির আছে, কোথায়? রাঁচিতে। রাঁচিতে আমাদের কিছুটা দূরে রাজারাপ্পা নাকি একটা নাম আছে, ওই জায়গাটা গিয়ে যেতে হবে। দেবী ছিন্নমস্তার একবার মন্দিরে গিয়ে তাকে একবার প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করাটা খুব জরুরি, জীবনে একবার হলেও এটা করা খুব দরকার। তো তবেই তার যে শক্তি, তার এনার্জি, এটাকে নিয়ে জীবনে আরও উন্নতি করা যাবে। এবং যদি আমরা সারা বছরের কথা বলবো বা প্রতিদিনের কথা বলবো, যদি আমরা মন্ত্র জপ করতে হয় অশ্বিনী নক্ষত্রের জন্য, তাহলে বলবো যে তোমাদের যেহেতু আমাদের দেবতা হচ্ছে যে অশ্বিনী কুমার দ্বয়, তাই এদের মানে গ্রহ হচ্ছে কেতু। তো কেতুর জন্য আমি বলবো যে অবশ্যই যে মা দক্ষিণা কালী, গৃহের জন্য মা দক্ষিণা কালী, তার মন্ত্র, তার স্তব পাঠ করতে হবে। এবং আমাদের হচ্ছে যে যদি আমরা কখনো তান্ত্রিক মন্ত্র বা তান্ত্রিক মানে ফলো করি সিস্টেম, তাহলে কিন্তু আমরা দেবী ছিন্নমস্তাকে ফলো করলে জীবনে আরো বেশি তাড়াতাড়ি অগ্রসর হতে পারবো, জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটা আমার বিধান, বাকি তোমাদের ইচ্ছা।